সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় কাটছে না ভীতি। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মোল্লা রনি, আছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, এছাড়াও আছেন জাতীয় পার্টির কোষাধ্যক্ষ ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আহসান আদিলুর রহমান আদেল। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই গোলাম মোল্লা রনি ভাই, আপনার কাছে যেতে চাই। গত কয়েকদিনের সহিংস ঘটনা, আমরা দুটি বিষয় আপনার কাছে জানতে চাওয়া, সেটি হচ্ছে সহিংস ঘটনা পরবর্তী যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, এ বিষয়ে সার্বিক মূল্যায়ন কি আপনার দৃষ্টিতে? এটি আমি প্রথমে জানতে চাই। যে গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে, একজন নাগরিক হিসেবে একেবারে পুরোটাই অপ্রত্যাশিত, দুঃখজনক। এবং এই সহিংস ঘটনার ফলে আমাদের জাতীয় জীবনে নাগরিক হিসেবে আমাদের মস্তিষ্কে, আমাদের হৃদয়ে মানে মনে এবং আমাদের শরীরে যে আঘাতগুলো লেগেছে বা যে ক্ষতগুলো তৈরি হয়েছে, ঘা তৈরি হয়েছে, এটা অনেক দিন আমাদেরকে এই ঝক্কি ঝামেলা পোহাতে হবে, বিভেদ এবং বিসংবাদ আমাদেরকে পোহাতে হবে। এই গেল এক। 2 নম্বর হলো যে এই মাত্র 5-6 দিনের বা 7-8 দিনের যে সহিংসতা, তো এটা চূড়ান্ত 3 দিনে গিয়ে ধ্বংসাত্মক হয়ে উঠেছে। এর ফলে আমাদের অর্থনীতিতে যে বহুমুখী চাপ তৈরি হয়েছে, সীমাহীন চাপ তৈরি হয়েছে, এটি সরকারের পক্ষে সামাল দেওয়া, যদি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী খুব আমলদার হন কিংবা তার প্রতি যদি খুব ঐশী রহমত থাকে আল্লাহর, আমি আল্লাহর হস্তেই বলছি, আমার এই কথাগুলো বলতেই আমার শরীর কাটা দিচ্ছে, কেবলমাত্র সেক্ষেত্রেই তার পক্ষে এই বিপদ কাটিয়ে ওঠা সম্ভব। আদারওয়াইজ এটা শুধুমাত্র আওয়ামী লীগ নয়, পুরো দেশকেই ভোগাবে। কিভাবে ভোগাবে? এই সময়টিতে অন অ্যাভারেজ আমাদের যে ফরেন রেমিটেন্স আসতো, এই রেমিটেন্সের একটা বিরাট অংশ হুন্ডি মার্কেটে চলে গেছে, যেটা ফিরে আসার জন্য যদি 1 বছর সময় লাগে সরকারের একেবারে পজিটিভ অর্থে, এই 1 বছর সামাল দেওয়া সরকার পক্ষে সম্ভব নয়। এই সময়টিতে ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন যে দাতা সংস্থা থেকে যে লোনগুলো পাইপলাইনে ছিল, সেইগুলো আইদার পিছিয়ে গেছে অথবা এইগুলোর ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে, বা নতুন করে বিবেচনার যদি কোনো প্রশ্ন আসে, সরকারের জন্য রীতিমতো ম্যাসাকার হয়ে যাবে। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এবং ইন্ডিয়াতে যে ঘটনা ঘটেছে, মধ্যপ্রাচ্যে আপনি জানেন যে খুব সেন্সিটিভ দেশ। কেবলমাত্র সংযুক্ত আরব আমিরাতে 22 লাখ থেকে 25 লাখ লোক কাজ করে, ছোট্ট একটা জায়গা। সৌদি আরবের মতো কিন্তু অত বড় না। ওখানে দুবাই, আবুধাবি, শারজাহ, এই 3টি মেজর শহর আর কিছু কিছু এলাকাতে আছে, সব মিলে প্রায় 22 থেকে 25 লাখ লোক কিন্তু সেখানে কাজ করে। ফলে সেখানে মাত্র 200-250 বাঙালি একটা বিদ্রোহ করা মানে বিক্ষোভ করার চেষ্টা করেছে, এবং এটা সরকার সিরিয়াসলি খুব কগনিজেন্সি নিয়ে এদের মধ্যে 10-12 জনকে খুব মারাত্মক যাবজ্জীবন সাজা দিয়েছে, অনেকজনের 10 বছর করে সাজা দিয়েছে, 51 জনের সাজা দিয়েছে। এবং যেটা আমরা শুনলাম যে এখানে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ বন্ধ করে দিয়েছে। কারণ হলো যে খুব সেন্সিটিভ জায়গা, তো 20 লাখ লোক যদি রিয়্যাক্ট করে ওই ঘটনার সাথে সাথে, তাহলে ওখানে অন্যান্য দেশ থেকে শুরু করে পুরো জিনিসটা ওটা সামাল দেওয়ার মতো অ্যাডমিনিস্ট্রেশন সংযুক্ত আরব আমিরাতের নেই। কয়জন পুলিশ আছে? খুব অল্প। তো এটা আমাদের জন্য একটা বিরাট, এবং পার্শ্ববর্তী ঠিক সেম ঘটনা সৌদি আরবেই একই ঘটনা ঘটে গেছে। এরপরে এই সহিংসতা মোকাবেলা করতে গিয়ে এই যে জাতিসংঘের গাড়ি ব্যবহার করা হয়েছে, সাদা গাড়ি, এটা নিয়ে জাতিসংঘ যে রিয়াকশন দেখিয়েছে, পুলিশের সঙ্গে যে সহিংসতা করা হয়েছে এবং পুলিশ যে সহিংসতা প্রদর্শন করেছে, র্যাবের হেলিকপ্টার নিয়ে যে সকল কথাবার্তা বলা হচ্ছে দেশে এবং দেশের বাইরে, এগুলো নিয়ে পশ্চিমা যে শক্তিসমূহ আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ওসিলা খুঁজছিল, সেই জিনিসগুলো যদি এই সময়টাতে রিয়্যাক্ট করে এবং অ্যাকশনে যায়, তাহলে সত্যিকার অর্থে আওয়ামী লীগের জন্য একটা সুদূর প্রসারী নেতিবাচক প্রতিক্রিয়া চলে আসবে।
সবার শেষে যেটা, যেহেতু বাকি দুই সহকর্মী আছেন তারা কথা বলবেন, সমালোচক, আর একটা হলো ভয় এবং সাহস। দুটোই কিন্তু একদম ভাইরাসের মতো মানুষের শরীরে এটা ক্রমশ কিন্তু ছড়িয়ে পড়ে, বিস্তার লাভ করে। তো এই সময়টিতে যারা ভয় পেয়ে গেছে, অর্থাৎ ছাত্রলীগ ভয় পেয়েছে, যুবলীগ ভয় পেয়েছে, আওয়ামী লীগ ভয় পেয়েছে, পুলিশ ভয় পেয়েছে, বিজিবি ভয় পেয়েছে, সাধারণ মানুষ ভয় পেয়ে গেছে, বিশাল একটা শ্রেণী ভয় পেয়ে গেছে। এই যে যারা ভয় পেল তাদের মধ্যে নতুন করে সাহসের সঞ্চয় করা ইম্পসিবল। তারা সার্ভাইভ করবে, কিন্তু তারা কখনো আবার সাহসী হয়ে ফিরে এসে রবার্ট ব্রুশের মতো আবার অস্ত্র হাতে তুলে ধরবে, আবার সেই জয়গান ধরবে প্রতিপক্ষের বিরুদ্ধে, এটা ইম্পসিবল, এটা ইতিহাসে হয় না। এই গেল একটা সমস্যা। আর বিপরীত হলো যারা এই সময়টাতে সাহসী হয়ে গেছে, রাস্তা চিনে গেছে, তাদের এই সাহসটা রাতারাতি তাদেরকে মেরে না ফেলা পর্যন্ত তাদেরকে এই সাহসটা তাদেরকে আবার সে ভীত সন্তুষ্ট আপনি করতে পারবেন না। ফলে এই অল্প কয়েকদিনের এই ঘটনায় আমাদের যে মনস্তাত্ত্বিক যে জগৎ, অর্থনৈতিক জগৎ, পরিবার, ঘর, সংসার, এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে শুরু করে রিপ্রোডাকশন, সন্তান উৎপাদনে পর্যন্ত এটা প্রতিক্রিয়া তৈরি করেছে এই সময়টিতে। অর্থাৎ এই সময়টিতে ফেসবুক কেন্দ্রিক একটা সোসাইটি ছিল, ইউটিউব কেন্দ্রিক একটা সোসাইটি ছিল, টিকটক কেন্দ্রিক একটা সোসাইটি ছিল। তারপর কিছু মানুষ ছিল তাদের কোনো কাজকর্ম বাদ দিয়ে শুধুমাত্র সরকারকে গালি দিত, তারা কিছুই করতো না, একেবারে কিছুই করতো না। কিছু লোক ছিল, আপনারা তো জানেন যে ওই যে একটা বিখ্যাত কথা আছে ঘেটুপুত্র। তো রাজনীতিতে এরকম যাদেরকে ঘেটুপুত্র বলা হয়, যাদের কোনো কাজ ছিল না, প্রেস ক্লাবের সামনে গিয়ে হয়তো একটু মাইকের সামনে দাঁড়াইলো, হ্যাঁ, রাজনীতির বিনোদন বালক বলা হয় এদেরকে। তো এই বিনোদন বালক যারা ছিল বিভিন্ন সময়, যারা কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, যাদের কাজই ছিল মানুষকে রাজনৈতিকভাবে বিনোদন দেওয়া, এই যে রাজনীতির বিনোদন বালক, এদের মধ্যে একটা নিদারুণ মানে আপনি এদেরকে আর এখন খুঁজে পাওয়া যাবে না। ফলে এই রাজনীতির যে বিনোদন, এটা হারিয়ে গেল ঘটনাটা। ফলে সব মিলিয়ে ইটস এ ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার। এখন এটা কিভাবে কাটানো যাবে, কিভাবে ভবিষ্যৎ, এটা সময় আসলে বলা যাবে, এখন কোনো কিছু প্রেডিক্ট করা যাবে না। যে সাম্প্রতিক যে পদক্ষেপ আপনি দেখেছেন যে বিএনপি জামাত যে সহিংসতার কথা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া হচ্ছে, সেখানে কি রাজনীতিতে আবার বড় ধরনের ঝড় আসছে কিনা? না, এটা প্রথমত সরকারের একটা ভুল ধারণা। এর কারণ হলো সত্যিকার অর্থে বিএনপি, জামাত, জাতীয় পার্টি বা ধরেন মাহমুদুর রহমান, মান্নান, নাগরিক ঐক্য, যেই কটা রাজনৈতিক দলই আছেন না কেন, যদি টপ 20 রাজনৈতিক দল বলেন, এখন আসলে ওইভাবে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো ক্ষমতা কারোর হাতে নেই, কোনো পলিটিক্যাল পাওয়ার কারোর হাতে নেই। এদেরকে বলতে গেলে বলা হয় ওই যাকে বলা হয় বলির পাঠা বানানো, আঞ্চলিক ভাষা আমার শব্দটা বলতে হচ্ছে। কিছু হইলেই 2-4 জন বিএনপিকে ধরে নিয়ে আসো, জেলের মধ্যে ঢুকাও এবং তাদের বিরুদ্ধে গালাগালি করে পদ পাও, প্রমোশন পাও এবং আওয়ামী লীগ সরকারের কর্তা ব্যক্তিদের কাছে নিজেদেরকে জাহির করো। 2-4টা জঙ্গি নাটক করো, তারপরে বিএনপির 4-5টা লোককে ধরো, এর সাথে ওরে একটু জড়াই দাও, পাহাড়ে ওই সমস্যা আছে, হেলিকপ্টার নিয়ে একটু ঘোরাফেরা করে এটা হিরোইজম দেখায় একটা প্রমোশন পাও এবং একটা এই যে একটা হিরোইজম তৈরি করার, মানে যাকে বলা হয় ব্রুক্রেসিতে একটা হিরোইজম তৈরি করার, নাটক তৈরি করার যে প্লট দরকার, এই বিএনপি, জামাত, জাতীয় পার্টি থেকে শুরু করে অন্য যারা আছে, এরা শুধুমাত্র এই নাটকের মঞ্চ তৈরি করার জন্য এদেরকে ব্যবহার করা হতে পারে। কিন্তু সত্যিকার অর্থে যদি বিএনপির কোনো কিছু করার ক্ষমতা থাকতো, তাহলে অক্টোবর মাসের 28 তারিখে তারা সেটা করত। এমন ঘটনা ঘটছে, সরোয়ার্দী উদ্যানে বিএনপির একটা সমাবেশ হয়েছে, যে সমাবেশে 2 লাখ 3 লাখ লোক পর্যন্ত হয়েছে। তারা একেবারে সুবোধ বালকের মতো সেই সরোয়ার্দী উদ্যানে ঢুকেছে, আর বিকেল 5টার মধ্যে সুন্দর করে সেখান থেকে বের হয়ে তারা তাদের মতো চলে গেছে। ফলে এদেরকে ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করা মানে আপনাকে কামড় দিচ্ছে গোকরা সাপ, আপনি 4টি ইঁদুর, 5টা তেলাপোকা, 10টা আপনি এই টিকটিকি এগুলো এনে বলেন যে এগুলো আমার কামড়াইছে। আপনি বুঝেন ব্যাপারটা, যেটা আপনার জন্য কত ডেঞ্জারাস। এখন পুরো ঘটনাটা কারা ঘটিয়েছে, এখানে এই মানে অ্যাঙ্গারটা কোত্থেকে আসলো, এই টোটাল জিনিসটা বিচার না করে, বিশ্লেষণ না করে আপনি সেই যে 2012 সনের নাটক, 2016 সনের নাটক,
2021 সনের নাটক, সেই পুরনো নাটক যেগুলো মানুষ দেখতে দেখতে একেবারে মানে বিশ্রী অবস্থায় হয়ে গেছে। আপনি ধরে নিয়ে গেছে আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি এত একটা মানে কী বলবো বলা হয়, এখন বয়োবৃদ্ধ একজন মানুষ, আপনি কাছে গিয়ে দেখবেন চামড়া চামড়া সব ঝুলে গেছে। উনি বনানীতে যদি বলা হয় 20 জন লোক একত্র করে ছোট একটা মিছিল করার জন্য, সেই কাজটা করার মতো অবস্থা তার নাই। হি ইজ এ গ্রেট লিডার, বিএনপির খুব বড় নেতা, কিন্তু একটা অকারেন্স ঘটানোর মতো এই বনানীতে তার যে হোটেলের পাশে যে 20 জন লোক জড়ো করে যে রাস্তায় একটা ছোট ঘটনা ঘটাবে এই শক্তি তার নাই। রুহুল কবির রিজভীকে যদি আপনি ধরেন, ওই অফিসের বাইরে এসে আপনি দেখেন, আমরা এর আগে দেখি নাই যে ওই 2-1টা ঝাড়ু মিছিল করেছে, মহিলাদের নিয়ে করেছে, 4 থেকে 5 জন মহিলাকে নিয়ে রুহুল কবির রিজভী সাহেব আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে এই আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করেছে। এটা নিয়ে আওয়ামী লীগ অনেক হাসাহাসি করেছে যে মিছিলে যদি করবো তাও আবার মহিলাদেরকে নিয়ে, তাও আবার 5-6 জনকে নিয়ে। সেই রুহুল কবির রিজভী এই সময় হঠাৎ করে এমন কি শক্তি পেয়ে গেল যে সরাসরি গিয়ে সে একেবারে সেতু ভবনে আগুন ধরাই দিয়ে দিল। তার উপর কি আজরাইল নাজিল হইলো না জিব্রাইল নাজিল হইলো, আমি এটা বুঝতে পারি না। যারাই নাটক সাজিয়েছে তারাই ভালো বলতে পারবে। গোলাম আল্লাহ রনি, আমি আপনার কাছে আবার আসবো। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, যেটি রনি ভাই বললেন যে বিএনপিকে বলির পাঠা বানানো বা নাটক সাজানোর বিষয়টা আপনি জানেন, এইটা কেন হচ্ছে বা কেন হলো, বা কারাই সহিংসতা করলো, তাদের উদ্দেশ্য কি ছিল? ধন্যবাদ আপনাকে। আজকে এসিটিভি লেট এডিশন দিচ্ছেন এবং আমার সহ-আলোচক সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আমি রনি ভাইয়ের একদম শেষ দিকের একটা কথা দিয়ে শুরু করতে চাই। রনি ভাই খুব ভালো বলেন, গুছিয়ে কথা বলেন, এবং উনি বলেছেন যে আমির খসরু মাহমুদ চৌধুরীর কোনো ক্ষমতা নেই, উনি ওনার বনানীর বাইরে কিছুই করতে পারবেন না। কিন্তু কোনো না কোনো কারণে উনি যেভাবে জিব্রাইল এবং আজরাইল নাজিল হওয়ার কথা বলেছেন, ওনাদের উপর মাঝে মাঝে এরকম নাজিল হয়ে যায়। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী হঠাৎ কথা নেই বার্তা নেই, কোটা আন্দোলনে উনি একটা মোটামুটি ফোন করে বসতেন, তুমি কুমিল্লায় বসে আছো কেন, তুমি ঢাকায় চলে আসো, আমাদের টার্গেট এবার ঢাকা যদি অচল করে ফেলতে পারি তা আমরা সফল। এই যে অচল করতে গিয়ে কিন্তু এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী কিংবা রিজভী সাহেব, যার কোনো ধরনের ক্ষমতা নেই, তারা সবাই ফেঁসে গেছেন। এবং এই চক্রের মধ্যে পড়ার পিছনের কারণটা আপনি জানেন, এই যে কোটার যে আন্দোলনটা চলছিল, যেমন কোটা কিন্তু এক ধরনের স্থগিতই রেখে দিয়েছিলেন 7 আগস্ট পর্যন্ত, এটি নিয়ে কিন্তু একটা আন্দোলন চলছিল। এই আন্দোলনকে হঠাৎ একটা জঙ্গি রূপ দিয়ে, এবং আমরা দেখলাম ইউটিউবের যে যোদ্ধাগুলো বিএনপির আছেন, এই বারবার তাদেরকে যে অস্বাভাবিক স্বপ্ন দেখিয়েছেন, সেই যোদ্ধারা মোটামুটি একটা ভালো ক্যাম্পেইন শুরু করে দিল, এবং তাদের ইউটিউবের মধ্য দিয়ে এবং ফেসবুক, টিকটক যা যা ইউজ করা দরকার, মোটামুটি সোশ্যাল যত ধরনের মিডিয়া আছে সবগুলো তারা ব্যবহার করেছেন। এবং যিনি বসে আছেন লন্ডনে, তিনি মোটামুটি দফা 1 দাবিয়ে পদত্যাগ তিনিও শুরু করে দিলেন। কিন্তু আমরা দেখেছি এগুলো। এবং রনি ভাই বললেন যে মানে এদের তো কোনো ক্ষমতা নাই, কিংবা এই যে 3 লাখ লোকের সমাবেশ থেকে ওরা চলে যায় 5টার মধ্যে, কিন্তু তারা কোথাও কোথাও ক্ষমতার প্রদর্শন করে। এই প্রদর্শনটা আসলে কখন করতে হবে সেটা তারা জানে না। সম্ভবত এপিজে আবুল কালাম বলেছিলেন, একজন মানুষ জন্মগ্রহণ করার পর কথা বলতে কথা শিখতে সময় লাগে তার 2টা বছর, কিন্তু কোথায় কি বলতে হবে, কি করতে হবে, এটা আজীবন মানুষের সাধনা করতে হয়, তারপর মানুষ পেরে ওঠে না। বিএনপির এখন দশা হয়েছে ঠিক ওরকমই। বিএনপি চেষ্টা করছে অনেক কিছু করতে, কিন্তু পেরে উঠছে না। যেমন ধরেন 28 অক্টোবর দেখলাম তারা যে এমন এক স্লোগান দেয়, সেদিন আমরা সম্ভবত কর্ণফুলী টানেল উদ্বোধনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চট্টগ্রামে মঞ্চে ছিলাম, সেদিন তো ঢাকা শহর মেসেকার, এবং তারা সেদিন একটা অস্বাভাবিক স্বপ্ন, একদম চার্টার্ড বিমানে করে লন্ডন থেকে তিনি চলে আসছেন, ক্ষমতা দখল করে ফেলবেন, আওয়ামী লীগকে কোথাও খুঁজে পাওয়া যাবে না, এবং মুহূর্তের মধ্যে আওয়ামী লীগ শূন্য হয়ে যাচ্ছে বাংলাদেশ। এই ধরনের অস্বাভাবিক স্বপ্ন তারা দেখেছেন, তারা সেদিনও সফল হতে পারেনি। এবং আজকের বিষয়টা দেখেন, এই ছাত্ররা প্রথম দিক থেকে কিন্তু আন্দোলন করছে। ক্যাম্পাসে আমরা যেটা দেখেছি, ছাত্রলীগ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে, এবং পাশাপাশি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন তারাও যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন। এবং হঠাৎ করে এটাকে যে একদম এমন এক ঘটনা ঘটিয়ে দিলেন, রনি ভাইও বলেছেন, বিষয়ে 6-7 দিনের মধ্যে একটা বিশাল একটা কাজ কারবার করে ফেললেন। এবং আমরা দেখলাম সারা বাংলাদেশের 2 ভাগে ভাগ করে ফেললো, চট্টগ্রাম শহর এবং ঢাকাকে অচল করতে হবে। চট্টগ্রামে আশেপাশে যত ছাত্রদল এবং শিবির আছে সবগুলোকে চট্টগ্রাম শহরে নিয়ে আসা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশেই হলো আমার বাড়ি, সেখানে কিছুই করা হয়নি, চেষ্টাও করেনি তারা, কারণ জানে এটা শহর থেকে বিচ্ছিন্ন একটা জায়গায় বিশ্ববিদ্যালয়, কিছু করে কোনো লাভ নাই। সবাইকে চট্টগ্রাম শহরে অবস্থান করছেন, মোটামুটি একটা যুদ্ধ যা যা করা দরকার সব কিছুর আয়োজন তারা করে ফেললেন। এবং পাশাপাশি দেখলাম ঢাকা শহর মোটামুটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে যত ধরনের তাদের মানুষ আছে সবগুলোকে ঢাকায় জড়ো করা হয়েছে। ওই যে আমির খসরু মাহমুদ চৌধুরী যেমন বললেন কুমিল্লা থেকে তোমরা চলে আসো, মোটামুটি কুমিল্লা লাকসাম যাই বলি না কেন সবাই ঢাকা শহরকে টার্গেট করেছেন। টার্গেট করেছে কি,
যেগুলো সবচেয়ে পিপল ওরিয়েন্টেড যে জায়গাগুলো সবগুলোকে তারা টার্গেট করেছে। যদি বলি মেট্রো রেল শেষ করে দিয়েছে, মোটামুটি মিরপুরবাসী যে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতো সেটা বন্ধ হয়ে গেছে, মোটামুটি 1 বছর সময় লাগবে সেগুলো। সেতু ভবন যেখান থেকে বাংলাদেশে অনেক ইম্পর্টেন্ট কাজগুলো হয় সেটাকেও শেষ করে দিল, ডাটাবেজের যে অফিসটা করলো। এবং সবচেয়ে বড় কথা হলো বিটিভির সেই সামনের গাড়িগুলো তো সবগুলো জ্বালিয়ে দিল এবং বিটিভি ভবনটাকে উদ্ধার করতেও অনেক সময় লেগেছে। এটা আসলে নাটকের না, যারা আসলে সবসময় যে আওয়ামী লীগের দোষ খোঁজে, সবসময় যা কিছু করুক না কেন সে আওয়ামী লীগেরই সব কিছু দোষ। এবং আমি যদি বলি সে 54 থেকে শুরু করে যুক্তফ্রন্টের নির্বাচন থেকে যে পিছু লেগেছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত অপবাদ, সেটা কখনোই আওয়ামী লীগকে ছাড়েনি। এবং এত কিছুর পরেও আজকে দেখেন যখন একদম 2-3 দিনের মধ্যে যে একটা দেশকে কোথায় নিয়ে গেছে, আমরাও কিন্তু এক ধরনের অনিশ্চয়তার মধ্যেই ছিলাম আমরা অনেকেই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই এমন ব্যবস্থা করে ফেললেন, আজকে রনি ভাই আমরা সবাই কিন্তু নির্বিঘ্নে এখানে চলে এসেছে এবং কথা বলছি। রনি ভাই সে অম্ল মধুর কথা বলি আর মিষ্টি মধুর কথা বলি, এগুলোও শুনছি, পাশাপাশি টক শো ঝড় উঠছে আজকেও, কিন্তু কোথাও কাউকে কোথাও একটু থামানো হয়নি, সবাই সবার মতো করে বলে যাচ্ছে। এবং পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, কোনো কিছুই হতে পারে না সরকার হঠাৎ নিজে একটা আন্দোলন করতে পারেন না। ভর করলেন কি, আমরা যদি বলি ওনাদেরকে কোমলমতি শিশু, কিন্তু আমি বলি না বিশ্ববিদ্যালয়ের পর একটা শিশু কখনো কোমলমতি হতে পারে না। সেই শিশু কিশোর হয়ে মোটামুটি একটা পরিণত মানুষে পরিণত হয়ে গেছে। 21-22 বছরের যুবকদের আমি আর অবোধ শিশু বলতে পারি না। তাদের উপর ভর করে কিন্তু বিএনপি আন্দোলনটা শুরু করলেন। আচ্ছা দেখেন, যখন আমরা দেখলাম নিরাপদ সড়ক চেয়ে একটা আন্দোলন করলেন, নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনে দেখলাম তাও ভর করলেন ওখানে বিএনপি। হঠাৎ করে বিশেষ করে নীলক্ষেতে আবিষ্কার করা হলো কি, তাদের জন্য ব্যাচ বানানো হচ্ছে, নেম কার্ড বানানো হচ্ছে, ধরে ফেলা হলো, তারপরে এরকম স্তব্ধ হয়ে গেল। এবং 18 সনে একটা পরিপত্রের মাধ্যমে কোটা আন্দোলন সেদিন স্তব্ধ হয়ে গেল। আর আজকে দেখেন কোটা আন্দোলনে মোটামুটিভাবে একটা সমাধান হয়ে গেছে। তাদের যেই মূল দাবি ছিল, ওই যে খুব ব্যঙ্গ করে আসলে বলা হয়েছে নাতিপুতি, এই শব্দগুলো এইভাবেই কিন্তু এসছে। কিন্তু আমি যদি বলি আজকে সন্তান পর্যন্ত দিয়ে, এবং বলাও হয়েছে এটা এই কোটা যদি ফিল আপ না হয় সাধারণ মেধায় যারা থাকবে ওখানে সবগুলো করা হবে। মোটামুটি সব কিছু মানা হলো। এখন তাদেরকে মোটামুটি তাদের কিছু থিঙ্ক ট্যাঙ্ক তৈরি হয়ে গেছে যারা আজকে কোটা আন্দোলন করছেন। আপনি দেখেন 48 ঘন্টার মধ্যে এটা করতে হবে, 24 ঘন্টার মধ্যে এটা করতে হবে। মাননীয় রাষ্ট্রপতির কাছে কি মিলিটারি সেক্রেটারির কাছে তারা দাবি দাওয়া দিয়ে আসতেন, ওখানেও তারা একটা আলটিমেটাম দিয়ে আসতেন। যখন কোর্টে রায় দিল বলছেন এটা প্রজ্ঞাপন আকারে যেদিন প্রকাশ হবে সেদিন আমরা একটা দিব, প্রতিক্রিয়া জানাবো। আচ্ছা, প্রজ্ঞাপন প্রচার হয়ে গেলেন, তখন বলা হলো আমরা একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বলবো। প্রেস কনফারেন্স করলে 48 ঘন্টার মধ্যে তারা আবার নতুন 4-5টা দাবি দিল। এখন তো তারা কোনো একটা খপ্পরে পড়ে গেছে, তারা সেই কোমলমতিও নেই, সে যদি বলি পরিণত বয়সের 21-22 বছরের যুবক আর নেই, তারা একটা খপ্পরে পড়েছে। ওই খপ্পর থেকে এখন তাদের বের হতে হবে। এবং আজকে যে রাষ্ট্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, আমি তো মনে করি রাষ্ট্রকে আঘাত করা হয়েছে এখানে। রাষ্ট্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের জন্য আমি বলবো সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য অন্ততপক্ষে রনি ভাইদের মতো যারা খুব সচেতনভাবে সুন্দর কথা বলে সবাইকে কিন্তু এগিয়ে আসা উচিত, একযোগে দেশের জন্য কাজ করা উচিত। এগুলোকে নাটক বলে দূরে সরিয়ে রেখে দেশটাকে আরেকটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করা উচিত হবে না বলে আমরা মনে করতে। জি, মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, আপনার কাছে আমি আবার আসবো। আহসান আদিল রহমান আদেল, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী ভাই বলছিলেন যে রাষ্ট্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, আপনি কি মনে করেন যে গত কয়েকদিনের যে আন্দোলন, সহিংসতা বা আমরা যেটা বলি যে ক্ষোভের বহিঃপ্রকাশ, এসবই আসলে তাকে কিভাবে মূল্যায়ন করবে? এটি কি ষড়যন্ত্র ছিল কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই প্রিয় সহ আলোচক এবং এসএটিভির লেট এডিশনের দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা। না, এই একটা ছাত্রদের যৌক্তিক একটা আন্দোলন যে এই পরিণতি পাবে, এটা তো আমরা কেউ কোনো সময় আশা করিনি। এটা আমরা সবাই অত্যন্ত ব্যথিত, মর্মাহত এবং একসাথে লজ্জিত। কারণ যেই আন্দোলনটি ছিল এটি খুব সহজেই সরকারের উচ্চ মহল থেকে তারা এটা সমাধান করতে পারতো এবং প্রথম সপ্তাহের মধ্যেই এইটা করতে পারতো। এই জিনিসটি আস্তে আস্তে গড়ালো, সবার চোখের সামনে দিয়ে গড়ালো। আমরা অনেকবার বললাম যে এটাকে আপনারা হ্যান্ডেল করেন, অ্যাড্রেস করেন, কিন্তু সেটা সরকার বিভিন্ন কী কারণে করলো না, হয়তো জেদ বা অহংকার কোনো একটা কিছুর দ্বারা প্রভাবিত হয়ে জিনিসটি করলো না। আজকে আমরা কি দেখতেছি? আজকে আমরা দেখছি যে জনগণ তো আমাদের দেশের এখন ভীত, সন্ত্রস্ত। তাদের ইন্টারনেট এখনও চালু হয়নি, একটু চালু হয়েছে, কিন্তু তাতে কোনো ব্যবহারযোগ্য নয়। কারফিউ চলছে, সাধারণ ছুটি ছিল কয়েকদিন, তারপরে এখন স্বল্প সময়ের জন্য দোকান খুলে দেওয়া হয়েছে, আমাদের অফিস আদালতগুলো খুলে দেওয়া হয়েছে। বাজারের খুব খারাপ অবস্থা, সেখানে সরবরাহ নেই, আবার যেখানে সরবরাহ আছে সেখানে ক্রেতা নেই, যেখানে ক্রেতা আছে এত উচ্চ মূল্য কিনতে পারছে না।
তারপরে এই গত কয়েকদিনে আমরা দেখলাম যে এই সহিংসতার কথা বলে প্রায় ৩,০০০-এর উপরে লোকজনকে গ্রেফতার করা হলো, ৩,০০০-এর উপরে। এবং এখন যেটি প্রকাশিত নাম্বার যেটা আমাদেরকে বলা হচ্ছে যে নিহত ১৯৭ থেকে ২০০-র মতো নিহত হয়েছে। এটি অনেক বড় নাম্বার, কিন্তু এটাও শোনা যাচ্ছে অনেকের মতে এটি ১,০০০-এর কাছাকাছি পৌঁছে গেছে। এত বড় ক্ষতি আমাদের। তারপরে আমাদের বিটিভি যেটা আমাদের কেপিআই, রাষ্ট্রের একটা কি পয়েন্ট ইনস্টলেশন, সেটিকে জ্বালিয়ে দেওয়া হলো। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপর সড়ক সেতু ভবন, এগুলোকে জ্বালিয়ে দেওয়া হলো। প্রচুর জানমালের ক্ষতি হলো। কিন্তু দুঃখের বিষয় একটাই যে সরকার কেন শুধু মালের হিসাবগুলো সামনে নিয়ে আসছে, জানের হিসাবটা আমার সামনে নিয়ে আসছে না। আমাদের যে কতজন লোক মারা গেল সেই বিষয়ে কিন্তু সরকার খুব একটা কথা বলছে না। এবং আমাদের ছাত্ররা যে এখন যে দাবি করেছে যে যারা হত্যা করেছে তাদেরকে হত্যার মানে হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার করা হোক, যাদের জন্য মারা গিয়েছে। আমরা যদি 14-15 তারিখ থেকে দেখি যে আমাদের বেগম রোকেয়ার আবু সাইদ এবং ওই দিনই 6 জনের মতো মারা গেছে, সেগুলোর ব্যাপারে সরকার কিন্তু পদক্ষেপ নিচ্ছে না। তারা প্রজ্ঞাপনটি জারি করলো যে কোটার আন্দোলনকারীদেরকে এবং সহিংসতা যারা করছে তাদেরকে আলাদা করবার জন্য। এটিকে আলাদা করা এতই সহজ? আমরা তো জানি যে এত বড় যে ক্ষয়ক্ষতি হলো বা এত লোকের যে প্রাণ নাশ হলো, এটা তো ওদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে পিছন থেকে কেউ একজন কাজটা করেছে, বা ওরা তো এখনও এখান থেকে আলাদা হয়ে যায়নি, ওরা মাঠ থেকে এখনও সরে যায়নি। কারণ তাদের একটা যৌক্তিক আন্দোলনের জন্য তারা যে রেজাল্টটি বা যেই জবাবটি সরকারের কাছ থেকে পেল, এতে আমাদের যে এই তরুণ সমাজ, এই মনে তো এই সরকারের প্রতি তাদের আর শ্রদ্ধা থাকার কথা নয়। আমাদের এই তরুণ সমাজ, আমরা বারবার বলি যে আমাদের দেশ থেকে আমাদের ব্রেন ড্রেন হয়ে যায়, তরুণ সমাজ বিদেশে চলে যায়, এদেরকে কি আমরা আবার সামনের দিকে ধরে রাখতে পারবো? দেশের একটা কত বড় ক্ষতি হয়ে গেল। তারপরে যে রনি ভাই যেটা বললেন যে মধ্যপ্রাচ্যে আমাদের রেমিটেন্স আসে যেখান থেকে, সেখানে আমাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, আমাদের দেশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, এখন তো আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও কোনো পাবো না, বিদেশ থেকে আসবে না। অনেক জায়গায় শুনছি যে গার্মেন্টসের বায়াররা আমাদের এখানকার গার্মেন্টস মালিকদের ফোন ধরছেন না, তারা হয়তো সামনের দিকে আমাদেরকে আর অর্ডার দিবেন না। তাহলে আমাদের দেশে যে গার্মেন্টসের সাথে জড়িত 40 লক্ষ শ্রমিক, তার সাথে সাথে 2 কোটি পরিবার, এই এত বড় একটা জনগোষ্ঠী, তারপরে যারা রেমিটেন্স দেয়, এই রেমিটেন্স নিয়ে আসে, এই এত বড় যে আমাদের একটা আর্থিক খাত এবং একটা অর্থনৈতিক খাত, এটাতে আমাদের বিরাট একটা বিপর্যয় হয়ে গেল। আর এখনই যেটা আছে আমাদের দেশের অভ্যন্তরীণ যে অস্থিতিশীলতা যেটা চলছে, সেটিকে তো আগে দমন করতে হবে। ছাত্ররা তাদের দাবিতে, প্রথম দাবিতেই বলেছে কিন্তু যে এই পরিস্থিতি ঠিক করতে হবে, ইউনিভার্সিটির পরিস্থিতি ঠিক করতে হবে, আমরা ফেরত যাব, ইন্টারনেট চালু করতে হবে, কারফিউ তুলতে হবে, সমন্বয়কদের দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। এটা কিন্তু তাদের জরুরি দাবি, যেটি বলেছে কালকে বৃহস্পতিবারের মধ্যে এটার অ্যাকশন নেবার জন্য। এই সব কিছু মিলে এখন আমরা এইটার সমাধানের থেকে বহু দূরে দিকে চলে এসেছি। এটা খুব জটিল পর্যায়ে এটা একটা ধারণ করেছে। এবং এখন সরকারের আরেকটা যেটা বলিনি, এটা হচ্ছে গিয়ে আমাদের যে এতগুলো সরকারি স্থাপনার ক্ষতিগ্রস্ত হলো, আমাদের পুলিশ বাহিনী ফেল করেছে, র্যাব বাহিনী ফেল করেছে, আমাদের বিজিবি ফেল করেছে। রাষ্ট্রীয় বাহিনীগুলো যদি ফেল করে যায়, তাকে কিন্তু মানে বাই ডেফিনেশন বলা হয় রাষ্ট্র কিন্তু ফেল করেছে। তার মানে হচ্ছে রাষ্ট্রের নিয়ন্ত্রণ সরকারের ছিল না, ওই 3 দিনের মধ্যে রাষ্ট্রের ক্ষমতা ছিল না। সেটা কারফিউ জারি হওয়ার পরে আবার ওটা নিয়ন্ত্রণটা কিছুটা ফেরত এসছে। তা জনগণ তো শঙ্কিত যে সরকারের হাতে রাষ্ট্র নিরাপদ না, রাষ্ট্র নিয়ন্ত্রণ রাখতে পারছে না, সেখানে আমরা ভবিষ্যৎ চিন্তা করব কি করে? জনগণ খুবই শঙ্কিত এবং এটা খুব দ্রুত একটা সমাধানের দিকে আমাদের যেতে হবে। আদিল ভাই, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। গোলাম মাওলা রানী, বিভিন্ন স্থাপনায় হামলা এবং বিশেষ করে সহিংসতা, নাশকতার কথা বলা হচ্ছিল। আপনি জানেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও সেটি পরিদর্শন করছেন, নানা বিষয়গুলো সামনে উঠে আসছে। আদিল ভাইয়ের একটি বড় প্রশ্ন যে অন্য আরেকটি বিষয় সামনে আসছে না। আমার এখানে যে সহিংসতাগুলো হয়েছে সেই জিনিসগুলো আমি মিলাতে পারি না। যেমন রামপুরা বাড্ডা যে এলাকা দিয়ে সহিংসতাটা হয়েছে, রামপুরা বাড্ডা রোডের ওই এলাকাতে, তো সেখান থেকে অল অন এ সার্ডেন বিটিভি ভবনে এসে যেই জিনিসটি করা হয়েছে,
এই কাজটা করার জন্য তাদের একটা মাস্টার প্ল্যান ছিল যারা এই অপকর্মটা করেছে এক, এবং এটা একটা বিশাল গ্যাং ছিল যেটা এই বিক্ষুব্ধ ছাত্র, বিক্ষুব্ধ জনতা বা সাধারণ এই যে লেম্যান তাদের দ্বারা সম্ভব নয়। বিটিভি ভবনের ভিতরে যারা ঢুকেছে, দে হ্যাড অ্যাট লিস্ট 48 আওয়ার্স প্রি প্ল্যান, মাস্টার প্ল্যান অ্যান্ড উইথ এ গ্যাং, এবং তারা কোথায় কোথায় কী করতে হবে সমস্ত জিনিসগুলো তারা লিখিতভাবে সেখানে ঢুকেছে। দিস ইজ ওয়ান। সিমিলারলি মহাখালীতে যে ঘটনা ঘটেছে, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সেতু ভবনে, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সেতু ভবন এবং বিআরটিএ ভবন, এই তিনটা ভবন, এই এলাকাটা কিন্তু মানে অতটা মানে যাকে বলে যেটা উত্তরা যেভাবে ছিল, বাড্ডা যেভাবে ছিল, সিটি কলেজের সামনে যেভাবে ছিল, সেখানে ওই জায়গাটাতে বা মিরপুর 10 নম্বর যেরকম ছিল ঠিক ওই রকমভাবে কিন্তু ওই জায়গাটা অতটা উত্তেজিত ছিল না। ফলে ওখানে এই তিনটি বড় বড় অকারেন্স ঘটিয়ে বিআরটিএ ভবনের মতে নিচতলা থেকে সর্বোচ্চ তলা পর্যন্ত আগুন যারা দিয়েছে তাদের একরকম একটা বড় গ্যাং ছিল। অ্যাটলিস্ট মিনিমাম 100 জন থেকে 200 জনের একটা গ্যাং ছিল। 48 ঘন্টা থেকে 64 ঘন্টা পর্যন্ত তাদের একটা মাস্টার প্ল্যান ছিল। দে হ্যাড এ বিগ ফাইন্যান্স, এবং এটা নিয়ে তারা একাধিক বৈঠক করেছে যে কোন সময়টাতে কীভাবে গিয়ে আমরা এই কাজগুলো করব। বুঝতে পারছেন ঘটনাটা। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে পুরোটাই জনাব উবায়দুল কাদেরের মন্ত্রণালয়, বেশিরভাগ ক্ষয়ক্ষতিটা হয়েছে উবায়দুল কাদের মন্ত্রণালয়, এবং তার সাধারণ সম্পাদক পদ নিয়ে, তার শরীর স্বাস্থ্য নিয়ে দলের মধ্যে অনেক কিন্তু পক্ষ বিপক্ষ রয়েছে। এবং এই ঘটনা ঘটার পরে তিনি ব্যক্তিগতভাবে সেখানে যাননি। এই গেল আমার দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো যে একেবারে আপনি স্বাস্থ্য অধিদপ্তরের যেখানে আগুন লাগানো হয়েছে ওখানে তো কোনো গণ্ডগোলই নাই, সেখানে যাবে কেন আগুন লাগাতে? ওই সরকারি যে স্থাপনাটা, সেই স্থাপনাটা মূল সড়ক থেকে ভেতরে, এবং ওখানে গিয়ে পুরনো বিল্ডিংয়ে যে অকারেন্সটা ঘটেছে এটার সাথে এটা মিলে না। এবং সবার শেষে যেটা বললি সেটা হলো যে মেট্রো রেলের যে দুটো স্টেশন, আমি এখানে শুধু বিএনপি বলবো না, বিএনপি জামাত থেকে শুরু করে ইভেন এই দেশের সবচেয়ে দেশদ্রোহী একেবারে বাংলাদেশের অস্তিত্ব যারা বিশ্বাস করে না তারাও কিন্তু মেট্রো রেলের ভক্ত। মেট্রো রেলকে তারা গ্রহণ করেছে। শেখ হাসিনাকে একেবারে দু চোখে দেখতে পারে না, কিন্তু তাকে বলতে হবে মেট্রো রেল ইজ এ গুড মানে ডেভেলপমেন্ট ওয়ার্ক। সেই মেট্রো রেলে যারা আগুন দিয়েছে তারা অনেক ওয়েল প্ল্যান্ড ওয়েতে আরও সুচিন্তিত মতামত নিয়ে, মানে অন্য যে অকারেন্সগুলো ঘটেছে তার সে 100 গুণ বেশি মানে এফোর্ট দিয়ে তারা মেট্রো রেলে আগুন লাগাইছে। এখন আমার প্রশ্ন হলো যে এত বড় 48 ঘন্টা 64 ঘন্টা মিলে যদি এরকম এই কয়টা অকারেন্সে, এক একটা অকারেন্সে যদি আপনার 100 করে লোক জড়িত থাকে, এরকম 5টা যদি 10টা হয় তাহলে 1000 লোক এর সাথে জড়িত, একটা ডাইরেক্ট ক্রিমিনাল 1000 জড়িত, যারা এরকম আন্দোলনের সাথে জড়িত না, কোনো কিছু জড়িত না, তাদের কাজই ছিল ওখানে তারা নাশকতা করবে। গোয়েন্দা বাহিনী কোথায় ছিল? আমাদের এত গোয়েন্দা বাহিনী, এই তাদের তো একটা জিনিস জানার কথা না, তাদের তো সেই জিনিসগুলো জানার কথা। তো এত বড় অকারেন্সের যেখানে কেপিআই, মানে বিটিভির মতো কেপিআই, প্রত্যেকটাই কেপিআই, এখানে যে সেই ঘটনা ঘটেছে, তো সেই কে পয়েন্টগুলোতে এরকম আক্রমণ চালালো আমাদের দেশের। এই যে দেখেন কয়েকদিন আগে আমি দেখতেছিলাম, যখন গণ্ডগোল হয় তখন দেখতেছিলাম আমেরিকাতে একটা সিনেট কমিটিতে, কংগ্রেস কমিটিতে একটা শুনানি হচ্ছিল। ডোনাল্ড ট্রাম্পেরকে যে আক্রমণ করা হলো, সেখানে এমপিরা, মাননীয় যারা কংগ্রেসম্যান আছেন তাদের যে কমিটি, সেই কমিটি ডাকছে সেই আমেরিকান যে সিক্রেট সার্ভিসের প্রধান সহ টপ 100, যারা প্রথম 100, তো তারা বললো যে আমি তোমাদের পিছনে, আমরা রাষ্ট্র $3 বিলিয়ন ইয়ারলি খরচ করি এবং তোমরা সব মিলে 8000 লোক আছো, 8000, আমি রাইট বলতে? হ্যাঁ। এরপর তো প্রশ্ন কাকে বলে যে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী, সাবেক প্রেসিডেন্ট এবং গোয়িং টু বি প্রেসিডেন্ট যে হতে পারে, তার উপরে এত বড় একটা হামলা হলে তুমি করছোটা কি, তোমাকে রেখে লাভটা কি? একজনের প্রশ্ন করে আর সে 1 বোতল করে পানি খায়। এবং সেই কংগ্রেসের শুনানির পরে উইদিন 4-5 ঘন্টা পরে সেই মহিলাকে, মানে চিফ অফ দ্য সিক্রেট সার্ভিস, তাকে পদত্যাগ করতে হয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটেছে বিচার পরে, ফার্স্ট থিং হলো যে বাংলাদেশের সিক্রেট সার্ভিসের মতো যারা গোয়েন্দা সংস্থার সাথে জড়িত প্রত্যেকটা লোকের বিচার করতে হবে। কেন এই ঘটনার একটা ক্লু তারা খুঁজে পেল না? এটা তো হঠাৎ করে উত্তেজিত জনতা একবারে 1 ঘন্টা আধা ঘন্টার মানে ওখানে আন্দোলন করতেছিল, হঠাৎ করে মনে হলো চল একটু সেতু ভবনে আগুন দিয়ে আসি। থিংস ওইভাবে ঘটেনি।
বা ওখানে আন্দোলন করছে চল একটু বিটিভি ভবনে গিয়ে আগুন দিয়ে আসি, এইভাবে ঘটনা ঘটেনি। তো ঘটনা যদি ঘটে থাকে তাহলে এই যে গোয়েন্দা সংস্থা যারা লোকজন রয়েছেন তাদেরকে কেন বিচারের আওতায় আনা হবে না? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি তার অস্তিত্ব বজায় রাখতে হয়, তাকে যদি ক্ষমতায় থাকতে হয়, তাকে যদি নিরাপদ থাকতে হয়, ইভেন বঙ্গভবন গণভবনে যদি তাকে মানে স্বস্তির নিঃশ্বাস ফেলে একটু চোখ বুজে ঘুমাতে যেতে হয়, সবার আগে বিএনপি জামাত ধরার আগে, ওই অন্য সব কিছু করার আগে সবার আগে হলো এই ঘটনাগুলো যাদের তদারকিতে থাকার কথা ছিল, যাদের এই তথ্যগুলো জানানোর দরকার ছিল, তাদের প্রত্যেকটা লোককে উইদিন 1 আওয়ার 1 ঘন্টার মধ্যে তাদেরকে চাকরিচ্যুত করে প্রত্যেকটাকে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট না করলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেভ নন, নিরাপদ নন। জনাব ওবায়দুল কাদের নিরাপদ নন। এমনকি যে আমার ভাই আসছেন রুনি, তিনিও নিরাপদ নন। ছাত্রলীগের সভাপতি নিরাপদ নন, কেউ নিরাপদ নন। তো এই জায়গাগুলো বুঝতে হবে যে চক্রান্ত অনেক অনেক গভীরে ঢুকে গেছে। এবং এই ঘটনার সাথে এইবারের পুলিশের যে অসহায় অবস্থা, যে ভাবমূর্তি সংকট, আপনি কি মনে করেন যে এই যে একটা পুলিশকে টানিয়ে রাখা হয়েছে, ক্যান উই এভার ইমাজিন একজন পুলিশ সদস্যকে মেরে তাকে একেবারে ক্রুশবিদ্ধ করে তাকে টানিয়ে রাখা হয়েছে, বা জাহাঙ্গীরের যে সাবেক মেয়র জাহাঙ্গীরের যে বডিগার্ড তাকে মেরে টানিয়ে রাখা হয়েছে। তো এই জিনিসগুলো যে ঘটেছে এটা মানুষের আমি জীবনে কখনো, আমি তো কোনোদিন কল্পনা করিনি যে বাংলাদেশে এই নৃশংসতা নির্মমতা হতে পারে। তো এই যে ঘটনাটা যেখান থেকে শুরু, এর পেছনে অনেক বড় হাত আছে, দেশি চক্রান্ত আছে, বিদেশি চক্রান্ত আছে। ফলে এইগুলোকে মানে যদি হালকা করে যদি দেখে বা এগুলো নিয়ে যদি নাটক তৈরি করা হয় তাহলে বুঝতে হবে যে এখনও দুর্ভোগ আমাদের শেষ হয়নি, দুর্ভোগ শুরু হলো মাত্র। রনি ভাই, আমি আপনার কাছে আবার আসবো। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনি শুনলেন রনি ভাই কি বলছিলেন যে চক্রান্ত কত গভীরে ছিল বা দুরভিসন্ধিটা আসলে কি ছিল, সেখানে কি আমরা হাত দিতে পারছি কি না বা সরকারের দৃষ্টি সেদিকে আছে কি? আমার কাছে মনে হয় একজন রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসাবে আমরা যে সবাই উপলব্ধি করতে পারছি এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। রনি ভাই যেভাবে ব্যাখ্যা করলেন বিষয়টা, মানে এটার যে ষড়যন্ত্রের যে মানে বিষ বাষ্প কিংবা ষড়যন্ত্রের যে লম্বা হাত, এটা একদম দেশ বিদেশ আন্তর্জাতিক সমস্ত চক্রান্ত কিন্তু একসাথে ওই কাজগুলো করেছেন। এবং কোন শক্তিগুলো করেছেন আমরা সকলেই জানি। আমরা যদি 3-4 দিনের যে মিডিয়াগুলো, ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো দেখি, আপনার প্রত্যেকটা যে মেসেজগুলো গেছে, যে নিউজগুলো ওখানে পাবলিশ করা হয়েছে, প্রত্যেকটা কিন্তু একপাক্ষিক। এখানেই তো বোঝা যায় আমাদের কোন মেসেজগুলো থ্রো করা হয়েছে। যেমন আমি যদি ফ্রান্সের একটা ইয়েতে দেখলাম, আমরা যেহেতু আমাদের কারো কোনো ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, আমরা সারাদিনে কিন্তু টেলিভিশনে ছিল আমাদের অন্যতম খবরের মাধ্যম। এবং আমরা দেখেছি সেখানে 2টা নিউজে বাংলাদেশের একজন নোবেল লরিয়েটের বিচার চলছে আর বাংলাদেশের স্টুডেন্টদের যে প্রবলেমটা চলছে, এটাই মনে হয় পৃথিবীর একমাত্র আর পাশাপাশি যদি আমি ধরি ইসরায়েলের যে 21,000 শিশু নিখোঁজ রয়েছেন, সেই ব্যাপারেও তেমন গুরুত্বের সাথে কোনো নিউজ নেই। মনে হচ্ছে এই 2টা ঘটনা কিন্তু পৃথিবীতে একদম মানে সামাল দিতে পারবেন এই ধরনের একটা ঘটনা, কিন্তু এই 2টা ঘটনা এইটাতেই বোঝা যায় এটা কত গভীরে ছিল। আর পাশাপাশি আমরা দেখি বিশেষ করে 28শে অক্টোবরের বিএনপির আগে এবং পরে আমরা দেখেছি বিশ্ব মোড়লরা কীভাবে আমাদেরকে নিয়ে মাথা ঘামিয়েছে এবং তারা চেষ্টা করেছেন বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। তারা থেমে নেই এখনও পর্যন্ত। এবং আমি মনে করি তাদের যে চক্রান্ত ষড়যন্ত্র তা কিন্তু এখনও পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং তারা যে কোনো মুহূর্তে ছোবল মারছেন, যে কোনো মুহূর্তে চেষ্টা করছেন। এবং আমাদের যেই বিশেষ করে যে কেপিআই যেগুলো আমরা বলছি, বিশেষ করে বিটিভি থেকে শুরু করে এবং মেট্রো রেলকেও যদি ধরি, সবগুলোতে আঘাত হানার পিছনের কারণটা কি আপনি যদি বলি, আমি যদি বলি আরেকটু সময় পেলে হয়তো পদ্মা সেতুতে তারা আঘাত করতো। আবার এটা যে টানেলের কথাই চিন্তা করেন না, টানেলের কথা যেটা একদম বঙ্গবন্ধু টানেল, আমরা বিশেষ করে আমরা চট্টগ্রামের মানুষ আমরা খুব প্রাউড ফিল করি ওই বঙ্গবন্ধু টানেলটা নিয়ে, সেটাও কিন্তু মন্দ না, কিন্তু এটাও কিন্তু যে কোনো মুহূর্তে এটাও করতে পারতো। হয়তো সর্বশক্তি কিংবা সব কিছু মিলিয়ে তাদের ব্রেন কোথাও কোথাও ফেল করেছে, তারা এখান থেকে পিছপা হতে বাধ্য হয়েছেন। কিন্তু একটা জিনিস দেখেন, আমরা যখন একদম সারা বাংলাদেশে একটা অস্থিরতার মধ্যে যাচ্ছেন, যেমন আমি যদি বলি শুক্রবারে কারফিউ জারি করো, বৃহস্পতিবার আমরা ধানমন্ডি 3-এর পার্টি অফিসে কিন্তু সবাই আওয়ামী লীগের সেন্ট্রাল নেতা থেকে শুরু করে সকাল থেকে রাত অবধি আমরা ওখানে ছিলাম। যে কোনো প্রতি মুহূর্তেই মেসেজ আসছে, যে কোনো মুহূর্তে আক্রমণ হবে আমাদের অফিস, যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের অফিস জ্বালিয়ে দিবে। এবং সেদিন স্বাভাবিকভাবে আমরা যদি বলি দিন শেষে আমরা সবাই মানুষ, আমরা এক ধরনের উদ্বিগ্ন ছিলাম, হয়তো বা হতেও পারে এই বিষয়টা। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওখান থেকেই সব মনিটরিং করেছেন, তার নিজস্ব যে উইংসগুলো আছে সেগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী মনিটরিং করেছেন এবং তিনি চেষ্টা করেছেন
এবং রাষ্ট্রের যে সমস্ত সংস্থা এই বিষয়গুলোতে কাজ করেন সবগুলোর ইনভলভ করে যেভাবে হোক সাধারণ মানুষের জনমনে স্বস্তি ফিরিয়ে আনা ওনার যে দায়িত্ব সেটা কিন্তু উনি সম্পূর্ণরূপে পালন করেছেন। পাশাপাশি আর একটা কথা বলি, এই যে নির্বাচনকে ঘিরে কিংবা বিশ্ব মোড়লদের যে একটা আয়োজন সেটা কিন্তু ব্যর্থ হয়েছে। এবং এখন যে প্রতি মুহূর্তে যে আমাদের একটা হুমকি, আমি তো মনে করি রনি ভাই তো বলছেন শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আমাদের পার্টি জেনারেল সেক্রেটারির কথা বলেছেন, আমাদের সব কিছু মিলিয়ে একটা দেশকে শেষ করার মতো যে আয়োজন, তারা কিন্তু প্রতি মুহূর্তে এই ছবলের জন্য চেষ্টা করছেন। কারণ একটা জিনিস দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী কি যেদিন বলল আমরা পদ্মা সেতুর জন্য কোনো লোন দিব না, পদ্মা সেতু এখানে শেষ, তাহলে অনেকেই বলেছেন, সেদিন যে বিরোধী নেত্রী ছিলেন বেগম জিয়া তিনি বলেছেন আওয়ামী লীগকে দিয়ে পদ্মা সেতু সম্ভব না, আমি ক্ষমতা গেলে দুটা পদ্মা সেতু করে বাংলাদেশকে দেখিয়ে দিব। এবং দেখেন তার সেই কথাটা মিথ্যে প্রমাণ করেছেন। পদ্মা সেতু শুধু ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করেননি, পদ্মা সেতু তৈরি করে তিনি উদ্বোধনও করে গেছেন। এই যে একটা পৃথিবীব্যাপী যে দেখিয়ে দেয়া বাংলাদেশের যে সক্ষমতা, বাংলাদেশের সরকার যে চ্যালেঞ্জটা গ্রহণ করে সেটা করতে পারা, সেটা কিন্তু বিশ্ব মোড়লরা পছন্দ করেনি। একজন শেখ হাসিনার যে উত্থান এই বাংলাদেশে, এই পৃথিবীতে যদি বলি আমি এক সাহসী রাষ্ট্রনায়ক বলি আর সক্ষম যে রাষ্ট্রনায়ক বলি, সব দিক দিয়ে শেখ হাসিনা কিন্তু অদ্বিতীয়। সুতরাং ওনার যে শক্তি এটাকে কিন্তু অনেকে ধ্বংস করতে চায়, যার কারণে আমাদের রাষ্ট্রের উপর আঘাত আসে, আমাদের উপর আঘাত আসে। কিন্তু আমি অন্ততপক্ষে এতটুকু মনে করি, রনি ভাই নেত্রীর সাথে কাজ করেছেন আমি যতটুকু জানি, এবং তিনিও হয়তো মনে করেন সেটা, অন্ততপক্ষে শেখ হাসিনা যতদিন আছেন তাদের সে আঘাত, তাদের যে প্ল্যান সেটা কখনোই সফল হতে পারবে না। জি, মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, আপনার কাছে আমি আবার এরপর হাসান আদিল রহমান আদেল, তাহলে সংকট কি অনেক গভীরে, আপনার কি মনে হয়? না, অবশ্যই সংকট তো আসলে অনেক গভীরে, এবং এটা ষড়যন্ত্রটা পূর্ব পরিকল্পিত, এবং এটা মানে ঝোপ বুঝে কোপ মারার মতো সুযোগ পেয়ে এই জিনিসটি হয়েছে। এর পিছনে যেটা এখন দেখতে হবে যে আমাদের এইটা কখন আসলো, যে আমাদের কোটা সুযোগটা করে দিল কে? কোটা বিরোধী আন্দোলনটি যখন একটি পর্যায়ে গেল, এবং সেখানে একটি মানে এটা দুর্ঘটনা বলবো নাকি এটা পরিকল্পিত বলবো আমি ঠিক জানি না, কিন্তু যেটা ঘটে যাওয়ার পরে তারপরে সেই আমাদের দেখলাম যে নাশকতাটা শুরু হলো। এখন যদি আমরা এটাকে সমাধান করতে যাই, গোড়া থেকেই সমাধান করতে হবে। যেমন এই ছাত্রদের যেই রাজনীতিটা বা তারা যেই আন্দোলনটি করে এসছে বা করছে, এবং এখনও কিন্তু তারা সচল আছে, তারা কিন্তু ইন্টারনেট চাচ্ছে, কারণ তাদের যে সমন্বয়করা সমন্বয় করবে তার জন্য ইন্টারনেট দরকার, সেজন্য তারা ইন্টারনেট চাচ্ছে। তারা ভার্সিটিতে ফেরত আসতে চাচ্ছে এবং সেখান থেকে বাহিনীদের সদস্যদের সরিয়ে দেওয়ার কথা বলছে। তারা তার মানে তারা ভেরি মাচ অন দ্য ট্র্যাক, তারা এখনও কিন্তু আন্দোলনের মধ্যেই আছে। এর মধ্যে যদি এগুলো ইন্টারনেট খুলে যায়, কারফিউ উঠে যায়, তারা যদি আবার ইউনিভার্সিটি ফেরত আসে, আবার যদি এটা ইগনাইট করে, তখন কিন্তু আমাদের আর মানে এটা থেকে পিছু ফেরার আর উপায় থাকবে না। সেজন্য আগে ছাত্রদের এই সমস্যাটার সমাধান করতে হবে, যেটা খুব সহজেই করা সম্ভব ছিল। এবং ছাত্রলীগের হেলমেট বাহিনী যদি ঝাঁপিয়ে না পড়তো, তাহলে কিন্তু আমাদের এই সহিংসতাটা শুরু হয় না। তাহলে ছাত্রলীগকে এইটার স্বীকার করতে হবে, এবং সেই সাথে সাথে জড়িত যারা ছিলেন তাদেরকে সবাইকে দায়টা নিতে হবে। দায় স্বীকার যতক্ষণ পর্যন্ত না করবে, এটা কিন্তু নমনীয় করা যাবে না আমাদের এই ছাত্রদের। তারপর তারা যা চাচ্ছে তা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং সর্বপ্রথম যারা শহীদ হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা এখনও অসুস্থ আছেন, অনেক হাজারে হাজারে ছাত্রদের চোখে সমস্যা হয়েছে, তাদের চোখে হাই স্প্লিন্টার লেগেছে বা আমাদের টিয়ার গ্যাস ওটার দ্বারা আক্রান্ত হয়েছে, হাজারে হাজারে তারা এখনও হসপিটালে আছে। তাদেরকে আগে অ্যাড্রেস করতে হবে, এবং যারা নিহত হয়ে গেছেন তাদের পরিবার, তাদের মাসিক মানে মাসোহারা দেওয়া, মানে মাসিক একটা ভাতার ব্যবস্থা করা, তাদের জন্য চাকরির ব্যবস্থা করা, এই জিনিসগুলো যখন আস্তে আস্তে সরকার করা শুরু করবে, তখন হচ্ছে কি আমাদের এই আন্দোলনকারীরা কিছুটা হলে নমনীয় হবে। তখন যদি সব কিছু খুলে দেওয়া হয়, ইন্টারনেট, কারফিউ, তাহলে হয়তো অতটা বেগ পেতে আমাদের হবে না। কিন্তু এটা অ্যাড্রেস না করে এখনও যদি আমরা গায়ের জেলে বলি সব কিছু ঠিক হয়ে গেছে, আন্ডার কন্ট্রোল, আমরা ধরে ফেলেছি 3000 6000 লোক, এবং এতে আমাদের আন্দোলনটা আর বাড়বে না, আমার মনে হয় সেটা হবে না। আন্দোলনটা বাড়বে, এবং সেটা আসলে গোড়া থেকেই সলভ করে ফের কোনো শঙ্কা আছে কিনা আপনার কি মনে হয়, যে আবার কোনো শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা যেটার মধ্যে আমরা যাচ্ছি গত কয়েকদিন? আমরা দেশবাসী আমরা এখন শঙ্কিত। আমরা তো জানি না, আমাদের চোখের সামনে আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ফেল হতে দেখেছি, আমাদের মনের ভয় ঢুকে গেছে। এখন যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে এটা এখন যদি মানে স্পার্ক করে, ইনস্টিগেট করে, করতে পারে, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে করতে পারে। সেজন্য আমাদেরও তো ওই ভরসার জায়গাটায় আসতে হবে যে না,
পরিস্থিতিটা কন্ট্রোলে এসছে এবং আসলে আমরা সমাধানটা করতে পেরেছি। এবং আমার মনে হয় না যে আওয়ামী লীগের একার পক্ষে এটা করা সম্ভব হবে, কারণ রাজনৈতিক দল হিসেবে তাদের যে জনপ্রিয়তাটা ছিল, জনগণের সাথে সম্পৃক্ততাটা ছিল, এই ঘটনার পরে সেটা কিন্তু অনেকাংশে নষ্ট হয়ে গেছে। এবং ছাত্রদের মধ্যে ছাত্রলীগের সেই সম্মানটা তো আর নেই বলতেই চলে। এখন যদি আওয়ামী লীগকে আসতে হয় তাহলে জনগণের সঙ্গে কথা বলতে হবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও তাদের সাথে নিতে হবে, নিয়ে তাহলে যদি আমরা একটা জাতীয় ঐক্যের মাধ্যমে যদি জিনিসটার গোড়া থেকে সলভ করতে পারি তাহলে আমাদের এই সমস্যাগুলো থাকবে না। আর আমরা যদি এটাকে ওরকমই রেখে দিই যে আমাদের এই জঙ্গির বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমরা জঙ্গি আইডেন্টিফাই করে মারবো, তাহলে এই জিনিসটা যে কোনো সময় যে কোনো দিক থেকে যে কোনো ইস্যু থেকে, এই কোটা আন্দোলন থেকে একটা ছোট ইস্যু থেকে হলো, এরকম আরও আন্দোলন থেকে হতে পারে, ভবিষ্যতে হতে পারে, যদি এই রাজনৈতিক সংকটটাকে গভর্নমেন্ট আগে সমাধান না করে। আচ্ছা ভাই, আমরা আর একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। গোলাম মোল্লা রনি, যেটি আহসান আদিলুর রহমান আদিল বললেন রাজনৈতিক সংকটের কথা, আপনি কি মনে হয় যে পুঞ্জীভূত ক্ষোভ সংকট থেকে আসলে এটি আর তীব্রতর আলোচনার এই পর্যায়ে, যেহেতু আমরা তিনজনই এখন যুবক বয়সী, আমরা বেঁচে থাকতে চাই আরও অনেক দিন আমাদের এই সুন্দর মাতৃভূমিতে। কাজে এই দেশটি ভালো থাকুক, সুন্দর থাকুক, আমরা এই আপনি সহ আমরা যারা চারজন আছি, যেহেতু আমরা এই প্রজন্মের, আমাদের এই দেশটা কোনো প্রবীণের ভুলের কারণে কিংবা কোনো নবীনের ভুলের কারণে পুরো এই স্বর্গভূমিটা নরকে পরিণত হোক আমরা কেউ চাইব না। ফলে আল্লাহর ওয়াস্তে অন্তরস্থল থেকে যেটা সত্য সেটাই বলছি। এখন যে ভুলগুলো হয়েছে, আগের যে ভুলগুলো হয়েছে, সেগুলো নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। আজকে থেকে আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগের মধ্যে যে পলিটিক্যাল উইংস রয়েছে, যাদের পলিটিক্যাল ম্যাচুরিটি রয়েছে এবং এই দেশের রাজনীতি এই দলের মধ্যে যারা পরিচালনা করেন এবং বোঝেন, এবং দলের নেতাকর্মীদের সঙ্গে যাদের একটা ইন্টারকানেক্টিভিটি রয়েছে, এই সকল নেতৃত্ব, তাদেরকে দিয়ে এই পুরো সমস্যাটি রাজনৈতিকভাবে নিষ্পত্তি করার জন্য আওয়ামী লীগের সর্বশক্তি নিয়োগ করতে হবে। আওয়ামী লীগ যদি এই ভাড়া করা মন্ত্রী, ভাড়া করা এমপি, যাদের চোখ মুখ দিয়ে আগুন বের হচ্ছে এখন, যাদের মুখের কোনো লাগাম নেই, চোখ দেখে মনে হয় রাগ হয়, গোস্বা হয়, এই যে কিছু লোক কথাবার্তা বলছে, যারা এই মুহূর্তে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করে সামনে এসে কথা বলছে, এদেরকে সাধারণ মানুষ দেখলে তো তাদের খুবই বিরক্ত লাগছে। এমনকি আওয়ামী লীগের যারা লোকজন আছে তারাও কিন্তু খুব মেজাজ গরম হয়ে যাচ্ছে, বিকজ দে আর নট পলিটিক্যাল, এবং তাদের সঙ্গে আওয়ামী লীগের যে পলিটিক্যাল বন্ডেজ নাই বললেই চলে। ফলে তারা মিলিটারির ভাষায় কথা বলছে। এই লোকগুলোকে দ্বিতীয়ত নিবৃত করতে হবে, এবং পলিটিক্যাল যারা নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন লোক আছে দলের মধ্যে, তাদেরকে সামনের সারিতে নিয়ে আসতে হবে। এরপরে যেটা আছে সেটা হলো যে স্বীকার করতে হবে যে ভুলগুলো কি হয়েছে। অর্থাৎ পাইকারিভাবে সবাইকে রাজাকারের বাচ্চা বলা, আবার সেইগুলোকে ম্যাটেরিয়ালাইজ করা। এখন প্রধানমন্ত্রী যদি বলে থাকেন, যদি তার ভুল হয়, সরি বলতে অসুবিধাটা কি? কোনো অসুবিধা নেই তো। এখন তারই তো সন্তান, তারই তো নাতির মতো বয়সী যারা এই আন্দোলনে আছে, তো এটাকে মিনিমাইজ করা যায়, সবসময় জিদাজিদি করাটা ঠিক না। এরপরে হলো পলিটিক্যাল সলিউশনগুলো, তারপরে ভুল স্বীকার করে নেওয়া। আর উনি যেটি বললেন মাননীয় সাবেক সংসদ সদস্য, যে যারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আপনি যদি ক্ষতিপূরণ দিতে না পারেন, সহানুভূতি জানাতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সহানুভূতিশীল হতে হবে। এখন একজনের চোখে স্প্লিন্টার লেগেছে, চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ মারা গিয়েছে, এখানে প্রত্যেকটা জায়গাতে করতে হবে। এবং সবার শেষে হলো জাস্টিস, ন্যায় বিচার। এখন সেই ন্যায় বিচার হলো দৃষ্টান্তমূলক, মানুষ দেখবে যে বিচার হয়েছে, মানুষ বুঝবে বিচার হয়েছে, মানুষ বিশ্বাস করবে বিচার হয়েছে। তো এই যে জাস্টিস শুধু করলে হবে না, সেই জাস্টিসটা শুড বি বিলিভড যে এখানে ন্যায় বিচার হয়েছে। ফলে এখানে
আমার পুলিশ বাহিনী এতজন মরেছে, ছাত্রলীগের 2 জন মরেছে, কাজেই তাদের 6 জন মরেছে, এই ধরনের গোয়ার্তুমিমূলক কথা বললা চলবে না। এখানে হলো যখন যেহেতু আমি গাড়ি চালাচ্ছি, ড্রাইভিং হুইলটা আমার হাতে, ফলে আমার কি হলো না হলো, আমার চাকার নিচে কে পড়ে মারা গেল, ওটাকে আগে আমার ক্ষতিপূরণ দিতে হবে। তো সেই জিনিসটা করতে হবে। এরপরে হলো যে তরুণদের যে রক্ত, এটা টকবগিয়ে ফুটতে থাকে এবং এটা খুবই অস্থির, এবং এটা সৃষ্টির প্রথম থেকেই সেই অস্থিরতা তাদের মধ্যে ছিল। ফলে এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তরুণ তরুণী যারা এই আন্দোলন করেছেন, যারা নেতৃত্বের পর্যায়ে চলে আসছে, তাদেরকে নেগলেক্ট করার মতো নির্বুদ্ধিতা এখন কারোর দেখানো উচিত নয়। দে বিকাম লিডার, তারা নেতা হয়ে গেছেন, এবং এদের মধ্যে থেকে দেখবেন আগামী প্রজন্মে এরাই দেশটাকে নেতৃত্ব দেবে। এই যে এই কোটা আন্দোলনের মধ্যে যারা আছে, কেন তারা টিকে গেছে, তাদেরকে আপনি কিনতে পারেননি। আগের কোটা আন্দোলনের অনেককে আপনি হয়তো কিনতে পেরেছেন, তাদেরকে ব্যবহার করতে পেরেছেন, কিন্তু এইবারের কোটা আন্দোলনের মধ্যে অন্তত পক্ষে 1000, আমরা হয়তো টেলিভিশনে 20-25 জনকে চিনি, কিন্তু এর বাইরে সারা বাংলাদেশে 1000 নেতা তৈরি হয়ে গেছে এই আন্দোলনকে কেন্দ্র করে, যাদেরকে কোনো অবস্থাতে ইগনোর করাটা সম্ভব নয়, ঠিক হবে না, এবং এটা একটা ভয়াবহ বিপদ এবং বিপত্তি ডেকে নিয়ে আসবে। তো এদেরকে নেতা হিসেবে মানতে হবে, তাদের সাথে বসতে হবে এবং তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে হবে, এবং তাদের যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়টিকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করতে হবে। অর্থাৎ আপনি সেখানে করলেন কি, বিশ্ববিদ্যালয় খুললেন, খোলার আগে ছাত্রলীগের আগে হলে উঠাই দিলেন, হলে উঠার পরে তারা সেই হলে গিয়ে একটা সুবিধাজনক অবস্থা হকি স্ট্রিটে বসে রইল। এরপর সাধারণ ছাত্রদেরকে সেখানে বললেন, আর গিয়ে সুন্দর মতো মুরগি যেইভাবে কাছে করে ওইভাবে হলে ঢুকানোর আগে সবাইকে আবার রাস্তার মতো ছ্যাঁকা দিয়ে ঢুকানো হলো, ঠিক সেই আদিম কায়দায়। এইভাবে হবে না। মূল ব্যাপার হলো এখানে ছাত্রলীগের সঙ্গে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে যে বৈরিতা সম্পর্কটা হয়েছে, দুই নেতাদের সঙ্গে বসে এদের সঙ্গে কোলাকুলি করাই দিতে হবে, বন্ধুত্ব করাই দিতে হবে। এবং ওই যে মাস্তানি, আমাদের সময় আমরা যখন নতুন বাংলা এরশাদের সময়টাতে আমি দেখেছি, আমি এপ্রমাণ হলের ছাত্র, এই যে সাদ্দাম যেটা, ওটা আমার ডিপার্টমেন্টের ছোটো ভাই ছাত্রলীগের, এবং আমি দেখলাম যে আমি এপ্রমাণ হলের ছাত্র ছিলাম, সাদ্দামও এপ্রমাণ হলের ছাত্র, রুমটা যেভাবে পুড়িয়েছে। তো তখন আমার মনে পড়লো যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরশাদ সাহেবের যে নতুন বাংলা ছাত্র সমাজ, তাদের অত্যাচারে, ছাত্রলীগের কী আর অত্যাচার, এর বাবার চেয়ে বেশি অত্যাচার করছে নতুন বাংলা ছাত্র সমাজ। ক্রোধটা এমন ছিল, পুরো এফ রহমান হলটা পুড়িয়ে ছারখার করে দিল সাধারণ ছাত্ররা। এবং সেই ঘটনার পর এরশাদ সাহেব কিন্তু একটা চমৎকার মানে সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি তার ছাত্র উইংসটাকে পুরো ব্যান্ড করে দিয়েছিলেন, এবং যে না, আমার ছাত্র এই উইংস দরকার নাই। ওইটা মানে ইউনিভার্সিটির এফ রহমান হল পুড়িয়ে দেওয়ার পরে তার একটা আত্মউপলব্ধি হয়েছিল যে ইটস এ মিস্টেক, আমার এটা ভুল হয়েছে, এই ছাত্র সংগঠন আমার জন্য লায়াবিলিটিস। এখন যদি এরশাদ সাহেবের সেই মানে অনুভূতিটা নিয়ে বর্তমান যারা লোক আছে, ওবায়দুল কাদের খুব গর্ব করে বলেছিলেন যে এদেরকে দমন করার জন্য আমার ছাত্রলীগে যথেষ্ট, ইট ওয়াজ রং ডিক্লারেশন। এই কথাটা মারাত্মক ভুল ছিল, এটা উস্কানি ছিল, এটা মিলিটেন্সি ছিল। সেই জায়গা থেকে বের হয়ে এখন ছাত্রলীগের যে ভাইরা বা বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি দেখেন অনেক এই যে ছাত্রলীগের বোনদেরকে আমি এই যে ভিডিওতে দেখেছি, তাদেরকে মারাত্মকভাবে অপমান বেঁধে রাখছে, মানে আমি বলতে চাই না, এত অপমান করা হয়েছে। দেখেন এই মেয়েটা বিয়ে হবে, মা হবে, দাদি হবে, কিন্তু ও কখনো এই জিনিসটা ভুলতে পারবে না। আচ্ছা, ও কি আর হলে ঢুকতে পারবে বলেন তো? ঘটনা ওর এড়াচ্ছে না। এখন যারা ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তাদের কি উচিত, ওই যে বোনটা, আমার যে বোনটা অপমানের শিকার হয়েছে, সে তো ছাত্রলীগের প্ল্যাটফর্ম ব্যবহার করে এটা হয়েছে, তো সেখানে একটা মিনিমাইজ করে তাকে তো হলে উঠাই দিতে হবে সুন্দরভাবে। তো এই জিনিসগুলো না করে যদি তাকে আবার তার হাতে অস্ত্র দিয়ে তাকে আবার সেই মাস্তানি করার জন্য পাঠানো হয়, আবার এরকম ঘটনা ঘটে, কর্তৃপক্ষের ঘটনা হয়, ফলে এই রক্তারক্তি আর হবে না। এখানে একটা সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে, এবং এটা কেবলমাত্র আওয়ামী লীগের যারা বোদ্ধা রাজনীতিবিদ রয়েছেন, যারা ছাত্রলীগ রাজনীতি করেছেন, যুবলীগ করেছেন, যুবলীগ করে এখন আবার কেন্দ্রীয় রাজনীতি করেন, এবং এখন এই সমস্ত বিভিন্ন দুর্নীতিবাজ ব্যবসায়ী আমলা কামলাদের দাফটের কারণে এরা পিছনে পড়ে আছে, কিন্তু মূল দলের নেতৃত্বটা কিন্তু এখনও এদের হাতেই আছে। ফলে মাননীয় প্রধানমন্ত্রীর উচিত হলো তাহার দলের যারা সত্যিকার অর্থে পলিটিক্যালি ম্যাচিউর, ছাত্রলীগের যে সমস্ত সাকসেসফুল লোকগুলো নেতৃত্ব আছে, তাদেরকে দিয়ে এই সমস্যা পলিটিক্যালি সমাধান করানো। গোলাম আল রনি, হাতের সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনি শুনলেন রনি ভাই যেসব কথা বললেন, আসলে সমঝোতা আলোচনা বা এখানে সবচেয়ে বড় সংকটটা কোথায়? নীতি আদর্শের? না, নীতি আদর্শ তো অবশ্যই আছে। আমি বিশেষ করে কয়েকটা কথা বলি রনি ভাইয়ের।
বিশেষ করে তিনি যে যারা আসলে মারা গেছেন, আমি তো মনে করি সবাই মানুষ। সেটা কিন্তু আমি বলি ছাত্রলীগ হোক, পুলিশ হোক, কিংবা যারাই মারা গেছেন এই লড়াইতে, আমি সবাইকে অবশ্যই মনে করি যে সমান চোখে দেখা খুব জরুরি দরকার। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জাতির উদ্দেশ্যে সে 8 মিনিটের একটা ভাষণ দিয়েছিলেন। তিনি কিন্তু এক ধরনের দায়িত্বও নিয়েছেন এবং তিনি বলেছেন এখানে যারা আহত নিহত হয়েছে সবগুলো হত্যাকাণ্ডেরই দায়িত্ব হবে এবং উনি একটা বিচার বিভাগ তদন্ত করে এদের বিচার করবেন। আর রনি ভাই নিশ্চয়ই ভালোভাবেই জানেন মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন সেটা কিন্তু করেন এবং তিনি করে বাংলাদেশে প্রমাণও করেছেন এবং এটা দৃশ্যমান কতগুলো বিষয়। তো এখানে কিন্তু এই যে তরুণদের যে রক্তের যে উচ্ছলতা বলি কিংবা তরুণদের যে তারুণ্যের যে বিষয়টা, যে আবেগ অনুভূতি, এটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না। সুতরাং তাদের যেই রক্ত যেটা ডিমান্ড করে সেটাই তারা করে এবং আমরা যুগ যুগ ধরে তরুণদের এই ধর্মটা দেখেছি এবং আমরাও কিন্তু এই সময়গুলো পার করে এসেছি বিশ্ববিদ্যালয় জীবনে। আমি জার্নালিজমের স্টুডেন্ট ছিলাম, আমরা দেখেছি বিশেষ করে বেগম জিয়ার যে 91 থেকে 96, 2001 থেকে 2006 আমরা একদম প্রত্যক্ষভাবে ক্যাম্পাসেই ছিলাম এবং ওখানে কিন্তু আমি মনে করি তাদের আজকে যে সময়টা আমরা পার করে এসেছি। কিন্তু তরুণরা কোথাও যেন কেনা বেচা না হয়, যেই রনি ভাই যে আশাবাদ ব্যক্ত করেছেন আমরাও মনে করি তরুণদের ধর্মটাই তো আলাদা, তারা কেন টাকার কাছে নত হবে। অবশ্যই এটা কিন্তু কিন্তু এখন পাশাপাশি যেটা বলি, আজকের কয়েকদিনের ঘটনা যদি বলি, মাননীয় প্রধানমন্ত্রী যখন বললেন আমি তোমাদেরকে আশ্বাস দিলাম তোমরা শুধু আমার উপর বিশ্বাসটা রাখো, তুমি কারণ তো তখন পরিপত্রটা বাতিলও করা হয়েছে কোর্ট থেকে, তারপর কিন্তু তারা মানেনি। এত কিছুর পরেও মাননীয় প্রধানমন্ত্রী আইনমন্ত্রী মহোদয়কে দায়িত্ব দিলেন এবং তিনি খুব সঠিকভাবে তরুণদেরকে হ্যান্ডলিং করতে পেরেছেন এবং তাদের যে তাদের আশ্বাস দিয়ে তারা যে দাবি দাওয়াগুলো উত্থাপন করেছে দাবিরই প্রতিফলন ছিল এবং প্রতিফলন ছিল এবং তারা বলেছেন 95% সাধারণ মেধাবীদের থাকবে আর 5% কোটা থাকবে, সেখানে কিন্তু 7% হয়েছে এই। এবং তাদের মূল যে দাবিগুলো ছিল প্রত্যেকটা জায়গায় কিন্তু, এবং তিনি কিন্তু আইনমন্ত্রীর মধ্যে কিন্তু বারবার একটা কথা বলেছেন, তোমাদের দাবিটা খুবই যৌক্তিক এবং আমি মনে করি এটা মানাটা খুব কঠিন হবে না। এবং সত্যিকার অর্থে কিন্তু এটা একটা দৃশ্যমান আজকে সেই দাবিগুলো মানা হয়েছে এবং এটা একটা আমি বলবো যে এখন অন্তত পক্ষে আর কোনো আলটিমেটাম কিংবা আর কোনো কিছু দিয়ে জাতিকে বিভ্রান্ত করা কিংবা টোটাল যে একটা আমাদের সফল যে পরিণতি আন্দোলন কিংবা যদি বলি আজকে কোর্টের মাধ্যমে হোক আর ইয়ার মাধ্যমে শেষ করতে চাই, হাতে সময় নেই, সফলতাকে আমি বলবো আর বিভ্রান্ত করা উচিত হবে না তরুণদের। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহসান আদিল রহমান। আদিল ভাই, আলোচনা শেষ দিকে চলে এসেছে, আপনি বলেছেন যে সমস্যা অনেক জটিল আকার ধারণ করেছে, সেখান থেকে আসলে স্বস্তি ফেরানোর জন্য যে পদক্ষেপগুলো সেটি আস্তে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে কি? না সেটাই, হ্যাঁ, রনি ভাই যেটা বললেন খুব ভালো করে সুন্দরভাবে উনি বলেছেন যে আমাদের আসলে কোন কোন জিনিসগুলোতে কাজ করলে আমরা আসলে এগিয়ে যেতে পারবো। যেমন সরকারের দায় স্বীকার করা, তারপরে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করা এবং যারা ক্ষতিগ্রস্ত এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং সার্বিকভাবে সরকারের যদি একটা যদি মানে সহানুভূতিশীল একটা যদি আচরণ থাকে তাহলে জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। এবং রনি ভাইয়ের ওই কথা বলতে চাই যে আমাদের ছাত্র সমাজকে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ উনি বন্ধ করেছিলেন, হ্যাঁ ওরা অনেক বেশি সহিংসতার সঙ্গে জড়িয়ে গেছিল এবং উনি চাচ্ছিলেন যে দেশের যুব সমাজ হচ্ছে পড়াশোনা করবে, তারা দেশ গড়বার কারিগর হবে, তারা তো আর রাজনীতি করে ছোটোবেলা থেকে নষ্ট হয়ে যাবে না, সেজন্যই উনি ওই সময়টা বন্ধ করেছিলেন। এবং ওনার আরেকটি জিনিস অনেকে হয়তো এখন ভুলে গেছে, উনি ডক্টর মিলন একজন লোক মারা যাওয়ার পরেই কিন্তু উনি ক্ষমতা হস্তান্তর করে দিয়েছিলেন, উনি কিন্তু মায়ের বুক খালি করতে চাননি যখন দেখেছেন যে এরকম। এবং ওনার সময় যে আন্দোলনটা হয়েছিল শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এই শাহবাগ মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, সারা বাংলাদেশে তার কিন্তু বিরুদ্ধে এরকম আন্দোলন হয়নি। তারপরেও যখন একজন মারা গেছেন তারপরেও কিন্তু উনি মানে ওনার ক্ষমতাটাকে ছেড়ে দিয়েছেন এবং ক্ষমতার লোভ করেননি বা ক্ষমতাটা আঁকড়ে ধরে রাখতে চাননি। আর যে ক্ষমতার তো একটা মজা আছে, সবাই তো মজাটা নিতে চায় এবং এটা যদি বাচ্চাদের হাতে দিয়ে দেওয়া হয় তাহলে তাদের এটা একটা অপব্যবহার করার একটা প্রবণতা দেখা যায়। এবং এই এখনকার যে ছাত্ররা নতুন নেতৃত্ব এসছে এদেরকে স্বাগত জানাই, কারণ আসলে আমাদের দেশ একটা তরুণ প্রজন্মের নেতৃত্বের অভাবে ভুগছিল, যারা এখান থেকে এই ব্যাচ থেকে এবং এর পরবর্তী এবং এর আগেও যারা ছিল এখান থেকে আস্তে আস্তে আমরা নেতৃত্ব বেরিয়ে আসবে সেটাই আশা করি এবং এটা একটি আমাদের জন্য একটা আশাব্যঞ্জক কথা। তবে আমরা তাদের প্রতিও আমাদের এই আহ্বান থাকবে যে শুধু এখন তরুণ রক্ত টকবগে এই জন্য অনেক সিদ্ধান্ত তারা অস্থিরতার সহিত নিচ্ছে, সেরকম রাজনীতিবিদ হতে গেলে অস্থিরতা করলে হবে না, ঠান্ডা মাথায় তাদেরকে দেশের কথাও চিন্তা করতে হবে, কারণ তাদের এই একটা আন্দোলনেও কিন্তু এখন দেশের বেশ একটা এলোমেলো অবস্থা এবং দেশের 20 কোটি মানুষই এখন শঙ্কার মধ্যে আছে, ভয়ভীতির মধ্যে আছে।
তাদের সেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং এটা সমাধানের দিকে তাদেরকে নিয়ে যেতে হবে, তারা যাতে এটাকে আর খারাপের দিকে না নিয়ে যায়। সেটি তাদের আহসান আদিল রহমান আদিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী এবং গোলাম মোল্লা রনি, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।